আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। মাই নেম ইজ সাকিবুল হাসান সাকিব ফ্রম স্টাডি টেবিল প্রাইভেট হোম। আমরা এর আগে বেসিক পার্ট অফ অ্যাকাউন্টিংয়ের 0.1 ক্লাসটি করিয়েছিলাম। সে জায়গায় আমরা হিসাব বিজ্ঞানের নানা বিষয়ে বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে মূলত তারই ধারাবাহিকতায় যে আমরা বেসিক পার্টে পেয়েছিলাম হিসাব চক্র, সেই হিসাব চক্রের প্রথম যে ধাপটি ছিল লেনদেন শনাক্তকরণ, আইডেন্টিফিকেশন অফ ট্রানজ্যাকশন। তো আমরা আজকে সেই সম্পর্কে আলোচনা করব এবং সেই সম্পর্কে ধারণা নিব। আশা করি এই ক্লাসটি আপনাদের উপকারে আসবে। তো আমরা শুরু করা যাক। এখানে লেনদেন শনাক্তকরণের কথা আসলেই মাথায় যেটা আসে সেটা হলো লেনদেন। মূলত লেনদেন কী জিনিস, এটা কাকে বলে, এইটা জানলেই আমরা লেনদেন শনাক্ত করতে পারবো অনেকটা ইনশাআল্লাহ। তো আমরা লেনদেন কাকে বলে সেই সংজ্ঞার দিকে যদি তাকাই, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা যা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করে, সেই সমস্ত ঘটনাকেই লেনদেন বলে। অর্থাৎ অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হইতে হবে এরকম কোনো ঘটনা যা ব্যবসায়ের যে আর্থিক অবস্থা আছে সেটা হ্রাস বা বৃদ্ধি বা যে কোনো কারণে পরিবর্তন করলে সেই সমস্ত ঘটনাকেই আমরা লেনদেন বলবো। তো লেনদেন যদি আরেকটু আমরা এটা ভালো করে বুঝতে চাই, সেক্ষেত্রে এখানে লক্ষ্য করি কিছু নেন পরিবর্তে কিছু দেন, এই কথা থেকেই লেনদেন। অর্থাৎ কিছু আপনি নেন, এর বিনিময়ে কিছু একটা দেন, এখান থেকেই শুরু হয়েছিল লেনদেন। লেনদেন হিসাব প্রক্রিয়ার মূল ভিত্তি বা উপাদান। লেনদেন বা ট্রানজ্যাকশন এর অভিধানিক অর্থ হলো আদান প্রদান। লেনদেন শব্দটি লেন এবং দেন শব্দ দুটির একত্রিত রূপ। অর্থাৎ লেন একটা শব্দ, দেন একটা শব্দ, এই দুটির একত্রিত রূপ হলো লেনদেন। লেন অর্থ নেওয়া বা আদান এবং দেন অর্থ দেওয়া বা প্রদান। ঘটনার মাধ্যমে লেনদেনের সৃষ্টি হয়, যে কোনো ঘটনার মাধ্যমে লেনদেনের সৃষ্টি হয়, কিন্তু তার মানে সকল ঘটনাকেই লেনদেন বলা যাবে না। মানব জীবনে প্রতিটি মুহূর্তে কিছু না কিছু ঘটে, তাই ঘটনা। অর্থাৎ মানব জীবনে আমরা যা কিছু করি সব কিছুই ঘটনা। ঘটনা আর্থিক বা অনার্থিক যে কোনো কিছু হতে পারে। অর্থাৎ এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে পারে অথবা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নাও হতে পারে। দুটি পক্ষ থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ যে কোনো কিছু হতে পারে। ঘটনা সম্পূর্ণ বা অসম্পূর্ণ হতে পারে। এগুলো হলো আমরা ঘটনা সম্পর্কে জানলাম। এরপরে যদি আমরা লক্ষ্য করি লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য, নেচার অফ দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য ট্রানজ্যাকশন। কেবলমাত্র ওই সমস্ত ঘটনাকেই লেনদেন বলে যেগুলোর মাধ্যমে নিম্নোক্ত বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে। অর্থাৎ আমরা এখন যে বর্ণনাগুলো জানবো সেই সম্পর্কেই এই লেনদেন ধারণাগুলো পাবো ইনশাআল্লাহ। 1 নম্বর, যদি আমরা লক্ষ্য করি ঘটনাটি দুটি পক্ষের মধ্যে হতে হবে। তাইলে লেনদেন হতে গেলে কী লাগতে হবে? দুটি পক্ষ থাকতে হবে। কর্মচারীর বেতন, যেমন আমরা যদি উদাহরণটা দেখি, কর্মচারীর বেতন প্রদান করা হলো 500 টাকা। এখানে একটি পক্ষ বেতন হিসাব, অপরটি হলো নগদান হিসাব। অর্থাৎ বেতন প্রদান করা হলে আমরা জানি জাবেদা হয় বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এই হলো যে বেতন গ্রহণ করলো এবং যে প্রদান করলো, দুটি পক্ষ। ঘটনা অর্থের দ্বারা পরিমাপযোগ্য হতে হবে। নগদ 5,000 টাকা দিয়ে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো। এখানে অবশ্যই কি টাকা আছে, আসবাবপত্র ক্রয়ের বিনিময়ে নগদ টাকা প্রদান করা হলো, এটাও একটা লেনদেন। আবার এখানে যদি লক্ষ্য করা হয় সড়ক দুর্ঘটনায় অফিসের ম্যানেজারের মৃত্যু হলো। দেখো এখানে অফিসের একজন যে কর্মকর্তা, যে ম্যানেজার ছিলেন, তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তো এক্ষেত্রে এটা কিন্তু লেনদেন না, কারণ এখানে ব্যবসা প্রতিষ্ঠানে অর্থের কোনো আদান প্রদান ঘটে নাই, সেহেতু এটাকে লেনদেন বলা যাবে না। তার মানে যে ঘটনাটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, এই যে আসবাবপত্র ক্রয়ের সময় অর্থ প্রদান করা হয়েছে, তার মানে এটি একটি লেনদেন। আবার সড়ক দুর্ঘটনায় অফিসের ম্যানেজার যদি মারা যায়, সেক্ষেত্রে যেহেতু অর্থের কোনো লেনদেন ঘটলো না, তার মানে এটা লেনদেন নয়। এরপরে যদি লক্ষ্য করি ঘটনার ধারা আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। অর্থাৎ এমন একটা ঘটনা হইতে হবে যার দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে। এটা দুইভাবেই হতে পারে, নগদ ভিত্তিক, প্রদেয় ভিত্তিক বা প্রাপ্য ভিত্তিক হতে পারে। এখানে যদি লক্ষ্য করি নগদ 5,000 টাকা দিয়ে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো, এটা হলো লেনদেন। এখানে আমরা যখন এটা ক্রয় করলাম তখন এটাকে হলো এক ধরনের লেনদেন। আবার 5,000 টাকা দিয়ে অফিসের জন্য আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হলো। অর্থাৎ আমরা একটা আসবাবপত্র ক্রয় করব, সেই সম্পর্কে একটা মাত্র ফরমায়েশ বা আবেদন জানাইলাম, বা যার কাছে ক্রয় করব তাকে জানাইলাম। তো এই ফরমায়েশ কিন্তু আবার লেনদেন হবে না। যখন আমরা সেটা ক্রয় করব তখন ওইটা আবার লেনদেন হয়ে যাবে। এই পরিবর্তন দুভাবে হতে পারে, একটা হলো পরিমাণগত পরিবর্তন আর একটা হলো কাঠামোগত পরিবর্তন। তো আমরা পরিমাণগত যদি পরিবর্তনের দিকে লক্ষ্য করি, যে পরিবর্তনের ফলে হিসাব সমীকরণের সম্পত্তি ও দায় উভয়ের পরিবর্তন হয় তাকে
পরিমাণগত পরিবর্তন বলে। যেমন ধারে অফিসের জন্য 40,000 টাকার একটি কম্পিউটার ক্রয় করে। এখন ধারে যেহেতু ক্রয় করা হলো, তার মানে আমরা কি বুঝতেছি, এটা বাকিতে বা পাওনাদারের সৃষ্টি হইল। এর ফলে সম্পত্তির কম্পিউটার বৃদ্ধি পায় এবং অপরপক্ষে দায়ী বা পাওনাদার বা প্রদেয় হিসাব বৃদ্ধি পায়। যেহেতু আমাদের সম্পত্তি আসছে, এই জন্য কম্পিউটার বা সম্পত্তি বৃদ্ধি পাইল, এবং অপরদিকে যেহেতু এটা টাকা পরিশোধ করা হয় নাই, তাই এটার পাওনাদারও বৃদ্ধি পাইল। আর কাঠামোগত পরিবর্তনের দিকে যদি লক্ষ্য করি, এমন অনেক লেনদেন আছে যা মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তন করে না, শুধুমাত্র সম্পদ এবং দায়ের পরিবর্তন করে। যেমন অফিসের জন্য নগদে 20,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো, এর ফলে একটি সম্পত্তি আসবাবপত্র বৃদ্ধি পায়, অন্যদিকে অপর একটি সম্পত্তি নগদ হ্রাস পায়। অর্থাৎ নগদে যদি আমরা আসবাবপত্র ক্রয় করি, তাহলে সেহেতু আমাদের একটা আসবাবপত্র আসবে, বিনিময়ে আমাদের নগদ টাকা কিন্তু হ্রাস পাবে। এটা হলো কাঠামোগত পরিবর্তন। এরপরে যদি আমরা লক্ষ্য করি, ঘটনাটি স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণ হতে হবে। 10,000 টাকার পণ্য বিক্রয় করে 7 দিন পর টাকা পাওয়া গেল। এখানে ধারে বিক্রয় একটি লেনদেন। যখন আমরা বিক্রয় করেছিলাম, তার মানে সেই দিন আমাদের কোনো টাকা পয়সা পাওয়া যায়নি, শুধুই বিক্রয় হয়েছিল। তার মানে এটি ছিল ধারে বিক্রয় অথবা বাকিতে বিক্রয়। অপরদিকে 7 দিন পরে টাকা পাওয়া গেল, এটি আরেকটি লেনদেন। অর্থাৎ যেদিন টাকাটা পাওয়া গেল 7 দিন পরে, সেই দিন নগদ টাকা আসলো এবং যার কাছে বিক্রি করছিলাম দেনাদার, সে কমে গেল। তো এটি ঘটনাটি স্বাধীন এবং স্বয়ংসম্পূর্ণ। ঘটনার বিপরীতে প্রমাণপত্র থাকতে হবে। অবশ্যই যে লেনদেনটা ঘটতেছে তার বিপরীতে প্রমাণপত্র থাকতে হবে। যেমন ধারে 50,000 টাকার পণ্য ক্রয়, এখানে ধারে ক্রয়ের ক্ষেত্রে চালান প্রমাণ হিসাবে কাজ করে। অর্থাৎ আমি যে আজকে বিক্রি করলাম, সেটা মুখে মুখে হিসাব না করে কত টাকা বিক্রি করলাম একটা পৃথক কাগজে লিপিবদ্ধ করা হয়, যাকে বলি আমরা চালান নং। সেই চালানের মাধ্যমে এটা থাকতে হবে প্রমাণপত্র। ঘটনাটি দৃশ্যমানতা, অর্থাৎ এটা দৃশ্যমান হইতে পারে, আবার কিন্তু অদৃশ্যমানও হইতে পারে। দৃশ্যমানতা, অদৃশ্যমানতা, এটাই হলো ঘটনাটির দৃশ্যমানতা। এখানে আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, ইহা একটি দৃশ্যমান লেনদেন। আবার আসবাবপত্রের অবচয়, আমরা জানি ব্যবহারজনিত কারণে যদি কোনো স্থায়ী সম্পত্তির মূল্য হ্রাস পায়, তাকে আমরা কি বলি, অবচয়। সেই অবচয়টা কিন্তু অদেখা, অর্থাৎ আমরা কিন্তু সেটা দেখতে পাই না, অদৃশ্যমান। সেই জন্য এটাও এক ধরনের লেনদেন। তো আমরা অবচয়ের অংশে এটা আরেকটু ভালো বুঝবো। এটা আমরা দুইটা দেখতে পারলাম। একটা হলো আসবাবপত্র যখন ক্রয় করব, তখন আমার পুরা সম্পূর্ণ আসবাবপত্রটাই আসবে, সেটাকে আমরা বলবো দৃশ্যমান লেনদেন। আবার অপরদিকে আসবাবপত্র ব্যবহার কারণে যখন এটা পুরাতন হয়ে যাবে, সেল দিতে যাব, তখন অবশ্যই নতুনের দামে আমি পাবো না। তো 10,000 টাকার আসবাবপত্রের দাম যদি হয়, এখানে যদি আমি 5,000 টাকা বিক্রি করি পুরাতন হিসেবে, তাহলে বাকি 5,000 টাকার তো আর আমরা জিনিসপত্র রেখে দিব না, সম্পূর্ণ জিনিসপত্রটাই প্রদান করব, কিন্তু দামটা কমে যাবে। আর যতটুকু কমে গেল সেটাই হলো অবচয়। সেই জায়গা থেকে এটা হলো অদৃশ্যমান। এরপরে যদি আমরা লক্ষ্য করি, অতীত ও ভবিষ্যৎ ঘটনা বা ঐতিহাসিক ঘটনা যাকে আমরা বলি, সেই জায়গা থেকে যে সকল ঘটনা ঘটে গিয়েছিল, সেই সকল ঘটনাকে অতীত বা ইতিবৃত্তীয় ঘটনা বলে। ইতিপূর্বে ঘটে যাওয়া আর্থিক ঘটনাকে লেনদেন বলা হয়। আবার ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনার লেনদেন রূপে গণ্য হতে পারে, যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি কিংবা বাট্টা সঞ্চিতি। এখন এখানে অনাদায়ী পাওনা সঞ্চিতি সম্পর্কে বলতে গেলে বলতে হবে অনাদায়ী পাওনা জিনিসটা কি। অনাদায়ী পাওনা জিনিসটা আসছে যখন আমরা দেনাদারের কাছে কোনো প্রোডাক্ট বিক্রি করি, অর্থাৎ বাকিতে যখন আমরা কোনো পণ্য বিক্রি করি, সেই অর্থ যখন না পাওয়া যায় বা যতটুকু সেই অর্থ না পাওয়া যায়, সেই অংশকে বলি আমরা অনাদায়ী পাওনা। এই অনাদায়ী পাওনাটা আমরা প্রতিনিয়ত প্রত্যেক বছর কিছু না কিছু থেকেই যাই, সবার কাছ থেকে ওই বাকি টাকা উঠানো সম্ভব হয় না। তো প্রতিষ্ঠান মালিক তখন সেই টাকার যে কম আসবে সেটা চিন্তা করে একটা সঞ্চিতি তৈরি করে। অর্থাৎ প্রতিষ্ঠান যখন বছরের শুরু, সেই সময় সে কিছু টাকা সেই অনাদায়ী পাওনা বাবদ রেখে দেয়। আর এই কথা চিন্তা করে যে এই টাকাটা ভবিষ্যতে যখন আমি না পাবো, সেখানে সেই সঞ্চিতি হিসাবে কাজে লাগাবো। তো আমরা এই অনাদায়ী পাওনা যখন অনাদায়ী পাওনার অধ্যায় আসবে, তখন আমরা এগুলা ধারাবাহিকভাবে আরও ব্যাখ্যা করব। তো এই অনাদায়ী পাওনা সঞ্চিতিটা মূলত ভবিষ্যতের জন্য রাখা হয়, তাই এটাকে আমরা এইখানে এটা লেনদেন ধরতে পারি। এরপরে যদি আমরা লক্ষ্য করি, এর যে পরের অংশটা আছে, সেই অংশটা হলো মূলত লেনদেন শনাক্তকরণেরই কতিপয় আমরা লেনদেন এখানে এতক্ষণ যে আমরা বললাম সেই সম্পর্কে একটা ধারণা নিব। যেমন এখানে প্রথমে বলা হলো, আচ্ছা আমরা উত্তরটা দেই, এরপরে আমরা লক্ষ্য করি। 1 নম্বর, জনাব রাকিব 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। অর্থাৎ রাকিব একজন ব্যবসায়ী, সে 50,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করলো। এখানে প্রথমে আমরা কি লক্ষ্য করব, যেহেতু রাকিব ব্যবসাকে 50,000 টাকা দিয়েছে, একজন ব্যবসায়, আমরা সবসময় কার হিসাব করব, ব্যবসায় প্রতিষ্ঠানে, কোনো ব্যক্তির না। তাহলে আমি যদি একটা ব্যবসায় প্রতিষ্ঠান হই, তাহলে আমার মালিক আমাকে 50,000 টাকা দিল,
এখন লক্ষ্য করা যায় কি যে আমার কাছে যেহেতু 50,000 টাকা আসলো, তার মানে এটা কি আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলো, সেহেতু এটা একটা কি লেনদেন। তো আমরা যদি এই যে প্রশ্নটা কিন্তু অনেকবার আসে যে নিম্নোক্ত ঘটনাগুলো লেনদেন কিনা তা কারণ সহ ব্যাখ্যা করো, এরকম অনেক প্রশ্নই আসে। তো সেই জায়গা থেকে আমরা এখানে একটু ব্যাখ্যাটা দেখি, সেটা কীভাবে লিখবো। এই ক্রমিক নং 1 এটা একটা লেনদেন। আমরা বুঝলাম যেহেতু অর্থ আমার কাছে আসছে, অর্থের পরিমাপযোগ্য হয়েছে বা হ্রাসবৃদ্ধি হয়েছে, সেহেতু এটা একটা লেনদেন। এখানে আমরা ব্যাখ্যা দিব কীভাবে। নগদ অর্থ ব্যবসায় মূলধন স্বরূপ আনয়ন করাই ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। হ্যাঁ, আগে যা ছিল এখন তার থেকে বৃদ্ধি পাইছে। উক্ত লেনদেন দুটির পক্ষ রয়েছে। একটি, মালিকের মূলধন বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ মালিক যে মূলধন দিল সে যা আগে দিছিল এখন তার থেকে কি আরও বেশি, কারণ নতুন করে আবার মূলধন দিছে, এটা একটা পক্ষ। এবং অন্যটি, ব্যবসায় নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ মালিক যে 50,000 টাকা দিল অবশ্যই এটা ব্যবসার কাজে লাগবে, সেহেতু নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে। যেহেতু এই যে ঘটনাটা ঘটলো, আর্থিক অবস্থার আদান প্রদান ঘটলো কিংবা হ্রাসবৃদ্ধি ঘটলো, এটাই হলো লেনদেন। দ্বিতীয় নম্বর যদি আমরা লক্ষ্য করি, 5,000 টাকা দিয়ে আসবাবপত্র ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করলেন, অর্থাৎ 5,000 টাকা দিয়ে একটা আসবাবপত্র ক্রয় করা হলো। এই আসবাবপত্র ক্রয়ের জন্য মালিক বা ব্যবসায় প্রতিষ্ঠানের যে ম্যানেজার আছে তিনি স্থির করলেন। এখন এটাকে আমরা প্রোডাক্টটা ক্রয় করছি না, আমি ভাবছি মাত্র যে যে আমি 5,000 টাকা দামের মধ্যে একটা আসবাবপত্র ক্রয় করবো আমার ব্যবসার জন্য। তার মানে এখানে কিন্তু আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটলো না, আর্থিক কোনো লেনদেন ঘটলো না, তার মানে এটা কি লেনদেন নয়। আমরা ব্যাখ্যা দেবো কি, আসবাবপত্র ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যা আসবাবপত্র ক্রয় বোঝায় না, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ করলে তো আর ক্রয় করা হয় নাই, তাই এটা কোনো ক্রয় বোঝায় না। আসবাবপত্রের কোনো আদান প্রদান এখনও ঘটেনি, ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ যেহেতু আমরা কোনো আসবাবপত্র ক্রয় করি নাই, আনি নেই আমার ব্যবসায়ে, কিংবা এই ঘটনার জন্যই এটা আমরা কি বলবো না যে এটা কোনো লেনদেন নয়। 10,000 টাকা দিয়ে জনতা ব্যাংকে একটি চলতি হিসাব খোলা হলো। এখন আমি ব্যাংকে গেলাম, আমি একজন ব্যাংকের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার, সেই জায়গা থেকে আমি ব্যাংকে যাই, আমার ব্যবসার নামে কী করলাম, একটা অ্যাকাউন্ট খুললাম। এখানে কি টাকা লাগছে না? হ্যাঁ, অবশ্যই টাকার আদান প্রদান হয়েছে। আমি টাকা দিলাম 10,000, ব্যাংক সেটা পাইলো। যেহেতু লেনদেন আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলো, তার মানে এটি একটি কি লেনদেন। ব্যাংক হিসাব খোলার ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, যার মধ্যে ব্যাংক হিসাব বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ব্যাংকের যে আমার অ্যাকাউন্টে টাকা সেটা বৃদ্ধি পেয়েছে, এবং নগদ অর্থ হ্রাস পেয়েছে, নগদ টাকা কি হলো, কমে গেল, তার মানে এটাই হলো কি এক ধরনের লেনদেন। এরপরে 4 নম্বর যদি আমরা লক্ষ্য করি, 15,000 টাকার পণ্য ক্রয় করা হলো। দেখো তো এখন কি ঘটলো, 15,000 টাকা আমার কাছ থেকে চলে গেল, বিনিময়ে আমি কি কিছু পণ্য ক্রয় করলাম, তার মানে অবশ্যই এটা আমরা এখন কি বলতে পারি, এটা এক ধরনের লেনদেন। হ্যাঁ, 4 নম্বর এটা একটা লেনদেন। পণ্য ক্রয়ের মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং নগদ অর্থ হ্রাস পেয়েছে, অর্থাৎ পণ্য বৃদ্ধি পেল, প্রতিষ্ঠানের ব্যয় হলো এবং নগদ অর্থের কী হলো, হ্রাস হলো। এরপরে যদি আমরা 5 নাম্বারটা দেখি, 5,000 টাকার পণ্য ক্রয়ের জন্য ফরমাইশ। এই যে আমাদের সেই ফরমাইশ, আমি বললাম যে আমি সামনের মাসে বা সামনের দিনে আমি 5,000 টাকার পণ্য তোমার কাছ থেকে ক্রয় করব। এখানে কি আমি কোনো টাকা পয়সা তাকে দিলাম? না, অবশ্যই না। যেহেতু কোনো টাকা পয়সার এখানে আদান প্রদান ঘটলো না, হ্রাস বৃদ্ধি ঘটলো না, তার মানে এটা আমরা কি বলবো, লেনদেন নয়। হ্যাঁ, আমরা এই যে 5 নাম্বার লেনদেন নয়। পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান যা দ্বারা পণ্য ক্রয় বোঝায় না, অর্থাৎ এটা কি পণ্য ক্রয় না, পণ্যের কোনো আদান প্রদান এখনও ঘটেনি, অর্থাৎ পণ্য না যদি ক্রয় করি তাহলে তার কোনো আদান প্রদান ঘটবে না, ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, তার মানে এটি কি লেনদেন নয়। এরপরে যদি আমরা লক্ষ্য করি 6 নম্বর, পণ্য বিক্রয় 5,000 টাকা, অর্থাৎ পণ্য বিক্রয় করা হলো 5,000 টাকা দিয়ে। যেহেতু 5,000 টাকার আমি পণ্য বিক্রয় করে ফেলছি, আমার কাছে কি নগদ টাকা আসছে বিক্রয়ের মাধ্যমে, তার মানে অবশ্যই এটা আমরা কি বলতে পারি, হ্যাঁ, আর্থিক অবস্থার পরিবর্তনের জন্য এটা আমার 5,000 টাকা একটি লেনদেন। 6 নম্বর লেনদেন, পণ্য বিক্রয়ের মাধ্যমে ব্যবসায়ের প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পেয়েছে এবং নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে। 7 নম্বর যদি লক্ষ্য করি, বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান করা হলো, অর্থাৎ আমি যে বিজ্ঞাপন দিলাম কোনো টেলিভিশনে কিংবা পত্রিকায় বা এসেটটা যে কোনো জায়গায় যে আমি বিজ্ঞাপন দিয়েছি প্রতিষ্ঠানের, সেই জায়গায় আমার 2,000 টাকা আমি প্রদান করছি। দেখো তো, তাহলে কি আমি টাকা যেহেতু চলে গেল, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলো না? হ্যাঁ, অবশ্যই আমার কাছ থেকে টাকা কমলো, তার মানে এটা কি হলো, ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন। তো আমরা এই যে 7 নম্বর লেনদেন, বিজ্ঞাপন বাবদ নগদ অর্থ প্রদান করায় ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং নগদ অর্থ সম্পদ হ্রাস পেয়েছে। হ্যাঁ, আমরা বুঝলাম। এরপরে যদি আমরা 8 নম্বর ধরি, তার ব্যক্তিগত অর্থ হতে এত টাকা চুরি হয়েছে। তার বলতে এখানে বোঝানো হয়েছে ব্যবসায় মালিক, যিনি মালিক সেই ব্যক্তির ব্যক্তিগত অর্থ হতে, অর্থাৎ তার যে নিজস্ব অর্থ আছে, তার পকেটে হোক, বাসায় হোক, যে কোনো জায়গা থেকে তার পকেট থেকে 1,000 টাকা চুরি হয়েছে। এখন আমরা প্রথমেই বলছিলাম যে আমরা অলওয়েজ হিসাব করবো কার,
অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠানের। হ্যাঁ, ব্যবসা প্রতিষ্ঠানের যেহেতু এটা হিসাব, এখন ব্যক্তিগতভাবে তার টাকা বৃদ্ধি পাইলো না হ্রাস পাইলো না চুরি গেল নাকি সে আরও কোথাও থেকে চুরি করলো, সেটা তার ইচ্ছা। এখন আমরা যদি সেই জায়গার কথা চিন্তা কি এখন আমরা ব্যবসা প্রতিষ্ঠানে করব না, আমরা করব কি শুধুমাত্র ব্যবসায় প্রতিষ্ঠানের। যেহেতু এটা ব্যবসায়ের কোনো হিসাব না বা ব্যবসা প্রতিষ্ঠানের কোনো টাকা চলে যায় নাই, মালিকের গেছে, তার মানে এটাকে আমরা কি বলবো না, কোনো লেনদেন নয়। হ্যাঁ, 8 নম্বর লেনদেন নয়। ব্যক্তিগত অর্থ চুরির ফলে ব্যবসায়ী প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হয়নি, ক্ষতিটি মালিকের নিজস্ব, তাই ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। ওকে, এরপরে যদি আমরা লক্ষ্য করি 9 নম্বর, ব্যবসায়ী থেকে ব্যক্তিগত প্রয়োজনে 2000 টাকা। এখন লক্ষ্য করো তো, ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে, অর্থাৎ ব্যবসার যে মালিক আছেন তিনি ব্যক্তিগত প্রয়োজনে 2000 টাকা উত্তোলন, সে ব্যবসা প্রতিষ্ঠান থেকে 2000 টাকা নিছে। এখন কি ব্যবসায়ের হিসাব হলো না? হ্যাঁ অবশ্যই, ব্যবসায়ের যে ক্যাশ আছে সেই জায়গা থেকে 2000 টাকা কমে গেল। যেহেতু কমে গেল, তার মানে কি হলো, এটা আর্থিক অবস্থার পরিবর্তন, তাই এটাকে আমরা কি বলবো, লেনদেন। এই যে 9 নম্বর, এটা কিন্তু লেনদেন। এর আগে একটা ছিল কি, ওর নিজস্ব, তার মানে এটা কিন্তু লেনদেন নয়। কিন্তু বর্তমান যেটা ব্যবসার থেকে টাকা সে মালিক নিছে, তার মানে এটা কি, লেনদেন। তো আমরা ব্যাখ্যা লিখবো কীভাবে, ব্যবসা প্রতিষ্ঠান হতে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ গ্রহণ করায় মালিক ব্যবসায়ী হতে সুবিধা গ্রহণ করেছে, ফলে ব্যবসায়ীর অর্থ সম্পদের পরিবর্তন হয়েছে, অর্থাৎ নগদ অর্থের কী হয়েছে, হ্রাস হয়েছে। 10 নম্বর যদি আমরা লক্ষ্য করি, রহিমের নিকট ধারে পণ্য বিক্রয়, অর্থাৎ আমি বাকিতে একজনের কাছে পণ্য বিক্রি করলাম। এখন দেখো তো, সেই যে আমাদের বাকিতে বিক্রয় করলে আমাদের কি হয়, সম্পদ বাড়লো না, তার কাছে কি আমি টাকা পাবো না, বিনিময়ে কি আমি তার কাছে প্রোডাক্টটা সেল করছি না, বিক্রি করছি না, প্রোডাক্টের লেনদেন ঘটছে না? হ্যাঁ অবশ্যই, এটা কিন্তু লেনদেন। এটা নগদও হইতে পারে, বাকিতেও হইতে পারে, আমরা কিন্তু এর আগে দেখে আসছি ওই ব্যাখ্যাতে। তো 10 নম্বর, এই যে লেনদেন, ধারে পণ্য বিক্রয়ের মাধ্যমে ব্যবসায়ী প্রতিষ্ঠান রহিমকে সুবিধা প্রদান করেছে, অর্থাৎ রহিম যে কাস্টমার আছে তাকে সুবিধা প্রদান করা হয়েছে, যার মাধ্যমে ব্যবসায়ী প্রতিষ্ঠানের দেনাদার সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং নগদ অর্থ সম্পদ বৃদ্ধি পেয়েছে। নগদ অর্থ বলতে এখানে মূলত যখন আমরা দেনাদারের কাছ থেকে টাকাটা পাবো তখন কি হবে, নগদ অর্থে রূপান্তর হয়ে যাবে, মূলত এই অর্থেই লেখা হয়েছে এখানে। তো আমরা চাইলে এখানে লিখতে পারতাম অন্যভাবে, যে যার মাধ্যমে ব্যবসায়ী প্রতিষ্ঠানের দেনাদার সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং আয় বৃদ্ধি পেয়েছে, এবং ব্যবসায়ের কী বৃদ্ধি পেয়েছে, বিক্রয়ের মাধ্যমে আয়ের বৃদ্ধি পেয়েছে। তো এগুলো আমরা ব্যাখ্যা এরপরে নিজস্বভাবে অনেকভাবেই দিতে পারি, আমরা পরবর্তীতে এগুলো সম্পর্কে আরও ধারণা নিব ইনশাআল্লাহ। এখন এই কয়েকটা উদাহরণের এই ছিল হলো তার কারণসহ ব্যাখ্যা। এরপরে যদি আমরা যাই লেনদেনের ফলাফল, ট্রানজ্যাকশন রেজাল্ট, এই জায়গা থেকে একটি কারবারি লেনদেন বিজনেস ট্রানজ্যাকশন সংগঠিত হওয়ার ফলে ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন আসে। কি হয়, আর্থিক যে অবস্থা, অর্থাৎ ব্যবসায় যে অর্থের সেই আদান প্রদান ঘটে, এই আর্থিক পরিবর্তন মূলত 3 ভাগে ভাগ করা যায়। কত ভাগে ভাগ করা যায়? 3 ভাবে। 1 কাঠামোগত পরিবর্তন, 2 সত্তাগত পরিবর্তন, অদৃশ্য পরিবর্তন। তো এগুলো এখন আমরা ব্যাখ্যাটা দেখি। প্রথমে যেটা ছিল কাঠামোগত পরিবর্তন, এখানে যদি আমরা লক্ষ্য করি কাঠামোগত জিনিসটাকে, ব্যবসায় কাঠামো বলতে এর সম্পদ ও মালিকানা সত্ত্বের অবস্থানকে বোঝায়, অর্থাৎ ব্যবসায় যে সম্পদ আছে এবং এর যে মালিকানা সত্ত্ব, অর্থাৎ মালিকের যে সত্ত্বাধিকার আছে সেই অবস্থানকে বোঝায়। লেনদেন সংগঠিত হওয়ার ফলে তাতে লাভ লোকসানের কোনো পরিবর্তন না হয়েও যদি ব্যবসায়ের সম্পত্তির পরিবর্তন আসে তবে তা ব্যবসায়ের কাঠামোগত পরিবর্তন ঘটায়। তো আমরা যদি সেই উদাহরণটা একটু দেখি, হ্যাঁ অনেকেই হয়তো বুঝে গেছেন, তো তারপরও আমরা উদাহরণটা একটু দেখি। যেমন নগদ টাকা দিয়ে 1 খণ্ড জমি ক্রয় করা হলো, এখন নগদ টাকার বিনিময়ে আমি কী কিনলাম, জমি ক্রয় করলাম। এখানে নগদ টাকা কমে গেল এবং জমি নামের একটি নতুন সম্পত্তি যুক্ত হলো। জমি ও নগদ টাকার আয় ক্ষমতা অসমান হতে পারে বিধায় এই সম্পত্তি পরিবর্তনের ফলে ব্যবসায়ের আয়ের ক্ষমতাও পরিবর্তন আসতে পারে। অর্থাৎ আমি যদি নগদ টাকা দিয়ে আজকে জমি কিনে রাখি, হয়তো বা 10 বছর পরে সেই জমির বৃদ্ধি পাবে দামটা, সেইটার জন্য আমাদের আয়ের ক্ষমতাও কি আসতে পারে, পরিবর্তন আসতে পারে। কিন্তু বর্তমানে আমি 1 লাখ টাকার পণ্য বা 1 লাখ টাকার জমি যে আমি যদি ক্রয় করি, সেই জমি থেকে কি আমার ইনস্ট্যান্ট কোনো লাভ আসলো না। তার মানে এটা হলো মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তন না, এখানে সম্পদ একটা হ্রাস হইল এবং অন্যটা কি পাইল, বৃদ্ধি পাইল। এরপরে যদি আমরা লক্ষ্য করি সত্ত্বাধিকার বলতে আমরা বুঝতে পারতেছি এখানে কোনো মানুষের পক্ষ আছে। দেখো এই জায়গা থেকে লেনদেনের ফলে ব্যবসায়ের আয়ের ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে। আয়ের ক্ষেত্রে কিভাবে আসে, আর আয় কিংবা লোকসান ব্যবসায়ের সত্তার পরিবর্তন আনে। অর্থাৎ যদি ব্যবসা প্রতিষ্ঠানের আয় হয় তাহলে মালিকানা সত্ত্ব যা আছে, অর্থাৎ মালিক তার টাকা কি হয়, বৃদ্ধি পায়। আবার যদি লোকসান বা লস বা ক্ষতি হয় সেক্ষেত্রে কিন্তু মালিকের যে সত্ত্ব আছে, অর্থাৎ মালিকের যে স্বার্থ, সেই জায়গা থেকে কিন্তু টাকা কমে যায়। কাজেই বলা যায় যে লেনদেন ব্যবসায় লাভ লোকসান ঘটায়, যা ব্যবসায়ের মৃত্যুর পরিবর্তন ঘটায়। অর্থাৎ ব্যবসায় যদি লাভ হয় তাহলে তো হইলই, আর যদি না হয় তাহলে কিন্তু অবশ্যই ব্যবসায়ের মৃত্যু ঘটাবে। যদি প্রতিনিয়ত লস হয়ে যায়, ব্যবসা তখন কী দিবে, মালিক বাদ দিয়ে দেবে। উদাহরণস্বরূপ বলা যায় 1 লাখ টাকার মাল মন্দা বাজারে বিক্রি করে 60,000 টাকা পাওয়া গেল, অর্থাৎ
পণ্যের দাম ছিল কত, 1,00,000 টাকা। মন্দা বাজার মানে খারাপ বাজার, অবস্থা ভালো না বাজারের, এরকম অবস্থা, যে কোনো কারণে বাজার ধসে পড়ছে। এই অবস্থায় সেই প্রোডাক্টটাই বিক্রি করা হলো 60,000 টাকা, ফলে 40,000 টাকা কী হলো, লোকসান। এই লোকসানের ফলে মালিকানা সত্ত্ব 80,000 টাকা কমে যাবে। এখন এখানে 80,000 টাকা কেন কমে গেল, এটা হলো কোশ্চেন। 80,000 টাকা এই জন্যই, মালিক প্রথমে 1,00,000 টাকার কিন্তু প্রোডাক্টটা ক্রয় করছিল। ভালো করে একটু লক্ষ্য করবেন, মালিক কী করছিল, 1,00,000 টাকার কিন্তু প্রোডাক্টটা ক্রয় করছিল, কিন্তু সেটা বিক্রি করলো কত দিয়ে, 60,000। ফলে মালিক যে একদিকে 40,000 টাকা এখানে কি হলো, লস খাইলো, এবং বাকি যে মূলধন যখন দিছিল তখন কি মালিক কি সেই টাকাটা কি পাইছে, আরও মূলধনের এখান থেকে কমবে না, তখন সেই জায়গা থেকে মালিকানা সত্ত্ব কী পাইল, কমে গেল আরও। এই জন্য এটাকে আমরা বলি 40-40 80,000 টাকা। এরপরে যদি আমরা লক্ষ্য করি অদৃশ্য পরিবর্তন, ব্যবসায়ী লেনদেন সংঘটিত হওয়ার ফলে শুধু যে দৃশ্যমান পরিবর্তন আসবে এমনও নাও হতে পারে, অনেক সময় লেনদেনের ফলাফল অদৃশ্য হতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, ব্যবসায় যন্ত্রপাতি ব্যবহারের ফলে এর মূল্যমান হ্রাস পায়, তাকে অপচয় বলে। অর্থাৎ ব্যবসায় যদি আমরা ওই যে একটু আগে বললাম অপচয় জিনিসটা কি, ব্যবহারজনিত যদি ক্ষয় হয়, এই ক্ষয়ের ফলে যদি দাম কমে যায়, সেটুকুকে আমরা কি বলি, এই অপচয়। এখানেও তাই লেখা আছে, যন্ত্রপাতি ব্যবহারের ফলে এর মূল্যমান হ্রাস পায়, তাকে অপচয় বলে। এই অপচয় ব্যবসায়ের একটি খরচ, এই অপচয় কি ব্যবসায়ের একটি খরচ, এবং লেনদেন হিসেবে লিপিবদ্ধ করা হয়। অবশ্যই এটিকে কী হিসেবে লিপিবদ্ধ করা হবে, লেনদেন হিসেবে। এই লেনদেনের ফলে ব্যবসায় হতে কোনো সম্পদ ব্যয় হয় না বা কোনো বহির্পক্ষ জড়িত হয় না। অর্থাৎ এখানে কোনো অন্য একটা সম্পদ আসে না কিংবা বাইরের কোনো পক্ষ না, জাস্ট আমরা একটা সম্পদের মূল্য কমিয়ে দিই। তো এটা অপচয়ের অধ্যায়ে আমরা আরেকটু ভালো করে লক্ষ্য করব, তখন ইনশাল্লাহ এগুলো বুঝে ফেলব। এরপরে যদি আমরা এই অধ্যায়ের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্টে চলে আসছি, এখন লেনদেনের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন দৃষ্টিকোণ হতে এর শ্রেণীবিভাগ ভাগ করা যায়। অর্থাৎ লেনদেন কী ধরনের সেই অনুযায়ী এখানে কিন্তু আমরা ভাগ করতে পারি। যেমন টাইপস অফ ট্রানজ্যাকশন, এখানে যদি আমরা 1 নম্বরটাই লক্ষ্য করি, প্রতিষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে একটা, এগুলোর আমরা ব্যাখ্যা জানবো, এই জন্য আমরা একটু দ্রুত যাই। এরপরে যদি আমরা লক্ষ্য করি অর্থ প্রদানের ভিত্তিতে, অর্থাৎ অর্থের আদান প্রদানের ঘটতে পারে এরকম দৃশ্যমানতার ভিত্তিতে, অর্থাৎ আমাদের লেনদেন দৃশ্যমান না অদৃশ্যমান, সেটা উদ্দেশ্যের ভিত্তিতে, অর্থাৎ কী উদ্দেশ্যে পণ্য ক্রয় বিক্রয় করা হচ্ছে এই উদ্দেশ্য, বা উপযোগিতার ভিত্তিতে। এই কয়েকটা জিনিস এখানে কিন্তু বর্ণনা করা আছে। এখন আমরা যেটা করব, এর পরবর্তীতে এই সব কিছুর আমরা একটা কী করব, ব্যাখ্যা আকারে আমরা বিশ্লেষণ করবো ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিস। এখানে প্রথমে যেটা ছিল প্রাতিষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে, এখানে 2 ধরনের লেনদেন হয়, একটা হলো বহিস্থ লেনদেন, আরেকটা বলি আমরা আন্তঃলেনদেন। এখানে এক্সটার্নাল ট্রানজ্যাকশন জিনিসটা কি, যে লেনদেন ব্যবসায় প্রতিষ্ঠানের বাইরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সংগঠিত হয় তাকে বহি লেনদেন বলে। অর্থাৎ প্রতিষ্ঠানের মাঝখানে ভিতরের পক্ষটি এই যে মালিক, সে কিন্তু মালিকের ছাড়াও এর বাইরে কিন্তু আমরা অনেক ধরনের পক্ষ থাকে। যেমন এখানে লেখা আছে, সাধারণত পণ্য ক্রয় বিক্রয়, অর্থ আদান প্রদান ইত্যাদি লেনদেনের বাইরেও লোকেদের সাথে সংগঠিত হয়। অর্থাৎ এর সাধারণত পণ্য ক্রয় বিক্রয়, অর্থ আদান প্রদান ইত্যাদি লেনদেনের বাইরেও কী হয়, লেনদেন হয়। যেমন মেসার্স রাকিব অ্যান্ড কোম্পানির নিকট থেকে 10,000 টাকা পণ্য ক্রয় বিক্রয় করা হলো। এখন দেখো, পণ্য যদি ক্রয় করা হয় মেসার্স রাকিব, সেই ব্যক্তি কি আমার কাছে টাকা পাবে না? হ্যাঁ, অবশ্যই পাবে। ঋণ নিলাম কোনো ব্যক্তির কাছ থেকে, এই ধরনের লেনদেনকে আমরা কি বলবো, বহি লেনদেন। এরপরে যদি আন্তঃ লেনদেনের কথা লক্ষ্য করি, যে লেনদেনের সাথে ব্যবসায় প্রতিষ্ঠানের বাইরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে সংগঠিত হয় না, বরং কারবারের অভ্যন্তরীণ কোনো নীতি বা সিদ্ধান্তের ফলে এ ব্যবসায় উদ্বুদ্ধ হয়, তাকে আন্তঃ লেনদেন বলে। এ জাতীয় লেনদেন সাধারণত অদৃশ্য লেনদেন হয়ে থাকে। কী লেনদেন হয়ে থাকে? অদৃশ্য। যেমন যন্ত্রপাতির উপর 10% অবচয় ধার্য করা হলো। তার মানে কি বোঝা গেল, এই যে 10% অবচয়, এটা কি কোনো পক্ষকে আমার টাকা দিতে হবে? না, আমি জাস্ট আমার যে মূল মূল্য ছিল যন্ত্রপাতির, সেখান থেকে 10% অনুযায়ী টাকা আমি কিন্তু কমাই দিব, অর্থাৎ যন্ত্রপাতির মূল্য হ্রাস করে দিব। যেহেতু আমার অন্য কোনো পক্ষকে টাকা পয়সা দিতে হচ্ছে না, তার মানে এটাকে আমরা কি বলবো, আন্তঃলেনদেন। এরপরে যেটা ছিল অর্থ প্রদানের ভিত্তিতে লেনদেন, বেসিস অফ ম্যানিটারি টার্মস। এখানে নগদ লেনদেন হতে পারে, ধারে লেনদেন হতে পারে, অনগদ লেনদেন হতে পারে। তো ক্যাশ ট্রানজ্যাকশন জিনিসটা কি, যে লেনদেনে নগদ টাকা আদান প্রদান করা হয় তাকে নগদ লেনদেন বলে। অর্থাৎ যে লেনদেন সংঘটিত হওয়া মাত্র নগদ অর্থে তার মূল্য পরিশোধ করতে হয়, তাই নগদ লেনদেন। নগদ অর্থ বলতে নগদ টাকা, চেক, ব্যাংক ড্রাফট ইত্যাদিকে বোঝায়। অর্থাৎ শুধু নগদ বলতে ক্যাশ যে আমরা টাকাটা হাতে নিই সেটাও না, চেকও দেওয়া যেতে পারে অথবা ব্যাংকে জমা দিয়েও দিতে পারে। যেমন মেসার্স রাকিব অ্যান্ড কোম্পানির নিকট থেকে 500 টাকার পণ্য ক্রয় করে নগদে ক্রয় করা হলো, অর্থাৎ তাকে নগদ টাকা দিয়ে আমরা পণ্য ক্রয় করলাম, তার মানে এটি হলো কি, নগদ লেনদেন। এগুলি কিন্তু অর্থ প্রদানের ভিত্তিতে। আবার ধারে লেনদেন কীভাবে হয়, যেসব লেনদেন তাৎক্ষণিকভাবে নগদ অর্থ আদান প্রদান করা হয় না,
অর্থাৎ সাথে সাথেই সেই টাকাগুলা কি যখন আমি পণ্য ক্রয় বা বিক্রয় করতেছি আমি সাথে সাথেই নগদ অর্থ তাকে দিলাম না বা আমি নিলাম না, এরকম একটা অবস্থা। যেসব লেনদেনে তাৎক্ষণিক নগদ অর্থ আদান প্রদান করা হয় না তাকে ধার লেনদেন বলে। অর্থাৎ যে সকল ক্ষেত্রে দ্রব্য বা সেবাসমূহ হস্তান্তরের সাথে সাথে মূল্য পরিশোধ করা হয় না তাই ধারে বা বাকিতে লেনদেন। এক্ষেত্রে ক্রয় বিক্রয়ের নির্দিষ্ট সময়ের অর্থ লেনদেন করা হয়। যেমন রহিমের কাছ থেকে বাকিতে 1,000 টাকার পণ্য ক্রয়, অর্থাৎ বাকিতে আমি ক্রয় করলাম, নির্দিষ্ট সময় পরে হয়তো বা তাকে টাকাটা দিয়ে দিব, এরকম একটা অবস্থা। এরপরে অনগদ লেনদেন। তো অনগদ লেনদেনটা একটু আমরা ভালো করে লক্ষ্য করি যে এটা আসলে কেমন। একটা তো আমরা বুঝলাম নগদ টাকার বিনিময়ে, আর একটা বললাম যে না টাকা না দিয়ে পরে দিব, তাহলে অনগদ জিনিসটা কীরকম? হ্যাঁ, যে লেনদেন নগদ টাকা থাকে না অথচ বাকিতে সম্পাদিত হয় না তাকেই অনগদ লেনদেন বলে। অর্থাৎ নগদও না আবার কি বাকিও না। যেমন অবচয় অস্পর্শনীয় সম্পত্তির অবলোপন, অর্থাৎ যে কোনো অস্পর্শনীয় সম্পত্তি, সুনাম, ট্রেডমার্ক, কপিরাইট, সেগুলোর যে একটা মূল্য আছে নির্দিষ্ট বছরের জন্য, সেই সময়ের যে সম্পত্তি তার মূল্য যদি হ্রাস পায় সেটাকে আমরা কি বলি? অবলোপন। কুড়ির অবলোপন, বিনামূল্যে পণ্য প্রদান, নোটে স্বীকৃতি গ্রহণ, নোটে স্বীকৃতি প্রদান, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, মুনাফাবিহীন বিক্রয়, আগুনে বিনষ্ট পণ্য, ক্রয় বিক্রয় বাট্টা প্রদান, ক্রয় বিক্রয় বাট্টা যদি আমরা প্রদান করি, নিট লাভের টাকা সঞ্চিত তহবিলে স্থানান্তর ইত্যাদি আমরা কি অনগদ লেনদেন। তো অনগদ লেনদেন সম্পর্কে আমাদের পরবর্তীতে একটা ক্লাসে আপলোড করা হবে যেগুলো কীভাবে হয় মূলত। যারা এখানে ভালো করে হয়তো বা কয়েকটাতে না বুঝেন তখন আমরা ব্যাখ্যা করে ইনশাআল্লাহ বুঝাবো। এরপরে যদি আমরা লক্ষ্য করি দৃশ্যমানতার ভিত্তিতে, তাইলে বেসিস অফ ভিজিবিলিটি, অর্থাৎ এটা কি দৃশ্যমান নাকি অদৃশ্যমান। যে সমস্ত লেনদেনের প্রভাব বা ফলাফল দৃষ্টিগোচর হয়, অর্থাৎ আমরা চোখে দেখতে পারি, তাদেরকে দৃশ্যমান লেনদেন বলে। দৃশ্যমান লেনদেনগুলোকে বাস্তব লেনদেন বলা যায়। অর্থাৎ এগুলো আমরা চোখে যেহেতু দেখতেছি তার মানে এগুলো কি বাস্তব, এগুলা কারণ এগুলো বাস্তব সম্পর্কের সংগত। এছাড়াও এগুলো কি বাস্তব সম্পত্তি। এখন বাস্তব সম্পত্তি জিনিসগুলো আবার কীরকম? যেমন পণ্য ক্রয় বিক্রয়, যন্ত্রপাতি আসবাবপত্র কলকবজা ক্রয় বিক্রয়, এইসব কিছু আর কি। ঠিক আছে। এখন অদৃশ্যমান লেনদেন কি? একইভাবে তার বিপরীত সংজ্ঞা, যেসব লেনদেনের প্রভাব বা ফলাফল দৃষ্টিগোচর হয় না তাদেরকে আমরা কি বলি? অদৃশ্যমান। যেমন সম্পত্তির অবচয়, যেহেতু মূল্য হ্রাস পায় এটা কিন্তু আমরা দেখতে পাই না। তারপরে শেয়ারের অবহার, শেয়ারের মূল্য যখন আমরা কম মূল্যে বাজারে বিক্রি করা হয় তখন ঋণপত্রের বাট্টা, প্রাথমিক খরচ, কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান বা শেয়ার বাজার চালু করতে গেলে ব্যবসা প্রতিষ্ঠানের প্রাথমিক যে খরচ হয় সেটা, যেহেতু এগুলা দেখা যায় না বা আমরা ধরে নিতে হয় যে এগুলো আমাদের খরচ হইল, তাই এগুলাকে আমরা বলি অদৃশ্যমান সম্পদ। এগুলা দৃশ্যমান অদৃশ্যমান সম্পদ আমরা অবচয়ের অধ্যায়ে আরও ক্লিয়ার করে ইনশাআল্লাহ আলোচনা করে দিব। এরপরে যদি আমরা লক্ষ্য করি, এখানে মূলত আমরা বেসিক কিছু নিয়ে আলোচনা করতেছি, বেসিক পার্টগুলো জানতেছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ আরও আপডেট হব। তো এই জন্য আমরা দ্রুত এবং সংক্ষিপ্ত আকারে আলোচনা করতেছি। এর মাঝে অনেক সময় যদি অতিবাহিত হয়ে গেছে ইতিমধ্যে। এখন যদি আমরা লক্ষ্য করি উদ্দেশ্যের ভিত্তিতে, বেসিস অফ পারপোজ, এখানে কারবারি লেনদেন, বিজনেস ট্রানজাকশন হইতে পারে, অকারবারি লেনদেন হইতে পারে, ব্যক্তিগত লেনদেন হইতে পারে, কয়েক ধরনের লেনদেন হইতে পারে। কারবারি লেনদেন আমরা কারবার বলতে কি বুঝি? ব্যবসায় প্রতিষ্ঠানের। তাইলে কারবার পরিচালনা করতে গিয়ে, অর্থাৎ ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান দৈনন্দিন যে সকল লেনদেন সম্পন্ন করে তাদেরকে কারবারি বা ব্যবসায়িক লেনদেন বলে। অর্থাৎ একটা ব্যবসায় বা প্রতিষ্ঠান প্রতিদিন যত টাকা দেওয়া নেওয়া এসব কিছু করে থাকে, যত ধরনের লেনদেন হয় সেগুলোকে আমরা কি বলি? ব্যবসায়িক লেনদেন। যেমন মেসেজ রাকিব অ্যান্ড কুং এর নিকট, কুং মানে কি? কোম্পানি, এর নিকট থেকে 500 টাকার পণ্য নগদে ক্রয় করা হলো, তার মানে এটা কি? একটা কারবারি লেনদেন। অকারবারি লেনদেন কি? মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত না হয়ে, অর্থাৎ মুনাফা অর্জন না এর বাইরে, সমাজের বৃহত্তর কল্যাণের উদ্দেশ্যে যদি কোনো প্রতিষ্ঠান কোনো লেনদেন সম্পন্ন করে তাকে অকারবারি বা অব্যবসায়ী লেনদেন বলে। যেমন একটি সংস্থা একটি দাতব্য ইভেন্ট হোস্ট করে এবং তারা সে অর্থ উপার্জন করে দান করা হয়। এখন ধরো যে একটা সংস্থা একটা ফ্রি ক্যাম্পেইন করলো, যে কোনো রকমের একটা অনুষ্ঠান হইতে পারে বা যে কোনো কিছু, একটা মেডিকেল ক্যাম্প হইতে পারে, সের বিনিময়ে যে অর্থটা আসবে তারা সেই প্রতিষ্ঠান নেবে না, সেটা আবার কোনো গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেওয়া হবে। এই ধরনের প্রতিষ্ঠান যদি থাকে তাকে আমরা বলি কি? অকারবারি। এই অকারবারির ভিতরে কিন্তু আমরা মসজিদ মাদ্রাসাগুলোও কিন্তু ধরতে পারি, যদিও এখানে একটু বিশেষ বিষয় বোঝার আছে, তারপরেও আমরা এরপরের অংশে যাই ইনশাআল্লাহ। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো আরও লেনদেন সম্পর্কে। ব্যক্তিগত লেনদেন। ব্যক্তিগত লেনদেন মানে যেসব লেনদেন ব্যক্তিগত ও পারিবারিক জীবনযাপনের জন্য সংগঠিত হয় সেই সব লেনদেনকে ব্যক্তিগত। বা একজন ব্যক্তির যাতায়াত খরচ, তার বসবাসের জন্য বাড়ি ভাড়া, তার খাওয়া দাওয়ার জন্য যাবতীয় খরচই ব্যক্তিগত লেনদেন হিসেবে শনাক্ত করা হয়। যেমন এখানে দেওয়া আছে চাউল ক্রয়, বাড়ি ভাড়া প্রদান, মেয়ের বিয়েতে খরচ ইত্যাদি নানান ধরনের খরচ। এরপরে যদি আমরা লক্ষ্য করি উপযোগিতার ভিত্তিতে, বেসিস অফ ইউটিলিটিস,
এখানে এক নম্বর যেটা আছে মুনাফা জাতীয় লেনদেন, আরেকটা হলো মূলধন জাতীয় লেনদেন। এই মুনাফা জাতীয় এবং মূলধন জাতীয় লেনদেনের কিন্তু একটা অধ্যায়ও আছে এরকম। এইগুলো কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ আমরা এই মুনাফা জাতীয় এবং মূলধন জাতীয় লেনদেন দিয়ে অনেক অধ্যায়ে আমরা এই সকল কিছুর আলোচনা দেখতে পাই। তো মুনাফা জাতীয় লেনদেন জিনিসটা কি? সাধারণত যেসব লেনদেন স্বল্পমেয়াদী অর্থাৎ কম সময়ের, এর মধ্যে দেওয়া আছে 1 বছরের কম নামিক বা আয় ব্যয়। আমরা জানি নামিক হিসাব মানে কি? আয় ব্যয় সংক্রান্ত হিসাব সুবিধা পাওয়া যায় যার টাকার অঙ্ক অপেক্ষাকৃত ছোট। অর্থাৎ এই যে আয় ব্যয়বাচক হিসাবগুলো আছে যেটা 1 বছরের মধ্যেই থাকবে এবং টাকার পরিমাণগুলোও কি থাকবে? ছোট ছোট থাকবে এবং লেনদেন নিয়মিত বা নির্দিষ্ট সময় পর প্রত্যেক মাসে হতে পারে, প্রত্যেক সপ্তাহে হতে পারে বা প্রতিদিন হতে পারে, সেই সংগঠিত হয় তাকে মুনাফা জাতীয় লেনদেন বলে। যেমন পণ্য ক্রয় বিক্রয়, এটা প্রত্যেক দিনই হচ্ছে। বাড়ি ভাড়া প্রদান প্রত্যেক মাসে দেওয়া লাগতেছে। শ্রমিকের বেতন প্রতিদিন বা প্রতি মাস বা প্রতি সপ্তাহে বা 15 দিনে প্রদান করা হচ্ছে। এই জাতীয় লেনদেনকে আমরা বলি মুনাফা জাতীয় লেনদেন। এরপরে যদি আমরা লক্ষ্য করি মূলধন জাতীয় লেনদেন, সাধারণত যেসব লেনদেন দীর্ঘমেয়াদী অর্থাৎ সময়টা থাকবে কি একটু বড় বা একটু বেশি, 1 বছরের অধিক, যাকে আমরা সাধারণত সময় অনুযায়ী ধরে দিই, স্থায়ী সম্পদ বা দীর্ঘমেয়াদী দায়। এটা মূলত হয়ে থাকে কোথায়? স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে অথবা দীর্ঘমেয়াদী দায়ের ক্ষেত্রে সুবিধা পাওয়া যায় যার টাকার অঙ্ক অপেক্ষাকৃত বড়। অর্থাৎ ছোট হইল কার? মুনাফা জাতীয়। যদি টাকার অঙ্কটা হয় বড় তাহলে সেটা হলো মূলধন জাতীয় এবং লেনদেন নিয়মিত সংগঠিত হয় না, তাকে মূলধন জাতীয় লেনদেন বলে। অর্থাৎ এটা ওরকম প্রতিনিয়ত হবে না। যেমন আসবাবপত্র ক্রয়, আমরা যদি ঘরের বাড়ির জন্য যে কোনো আসবাবপত্র, খাট, পালং, টেবিল, চেয়ার, আমরা যাই কিছু ক্রয় করি এটা কিন্তু প্রতিদিন করি না বা প্রতি মাসেই করি না বা বছরে বছরেও চেঞ্জ করি না, এরকম অবস্থা। তো সেই জন্য এটাকে আমরা বলি মূলধন জাতীয় লেনদেন। যন্ত্রপাতি, একটা মেশিনারি বা যে কোনো কিছু ক্রয় করা হলো, দালান কোঠা নির্মাণ, এগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত করি না এবং এটা কিন্তু নর্মাল যে আমাদের টাকা পয়সার লেনদেন তার থেকে কিন্তু অপেক্ষাকৃত বড়, তাই এটাকে আমরা কি বলি? মূলধন জাতীয় লেনদেন। তো মূলত এই কয়েকটা বিষয়ই আমাদের ছিল। এখন এই যে আমরা আজকে প্রথম পার্ট নিয়ে আলোচনা করলাম, আশা করি আপনাদের উপকারে আসবে। আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস একদমই একটু যে ভাঙে আলোচনা করবো। এখন হয়েছে যে বড় বড় বিষয়গুলো যখন ছোটো আকারে প্রকাশ করা হয় আসলে অনেক কিছু বলা হয় কিংবা বেশি হয়ে যায়, এই অর্থে অনেক কিছু শর্টকাট করে বললে অনেকে হয়তো অনেক কিছু বুঝতে পারেন না। তো এর পরবর্তীতে যেগুলো দেওয়া হবে সেটা একটু লক্ষ্য করবেন। ইনশাআল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা আলোচনায় ইনশাআল্লাহ আপনাকে উপকার হবেই ইনশাআল্লাহ। তো সেই জায়গা থেকে ততদিন সুস্থ থাকেন, ভালো থাকেন ইনশাআল্লাহ সবাই। আসসালামু আলাইকুম।